নমস্কার, স্বাগত সিটিভিএনে। আর ডক্টর প্লাসের আরো একটা নতুন পর্বে আপনাদেরকে সকলকে আরো একবার স্বাগত জানাবো, কারণ ডক্টর প্লাস মানেই আপনারা জানেন, আমরা জানি, সুস্থ এবং সুন্দর জীবনের সাথী ডক্টর প্লাস। দেখুন, আমাদের শরীরে রোগ বাসা বাঁধে এবং যত সময় এগোচ্ছে, যত আমরা আধুনিক হচ্ছি, তত যেন কোথাও একটা আমাদের শারীরিক জটিলতা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। তবে হ্যাঁ, তার জন্য উন্নত হয়েছে চিকিৎসা ব্যবস্থাও। এই সবকিছু নিয়ে আজকে ডক্টর প্লাসের আলোচনায় আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। আর আজ একটি এমন বিষয় নিয়ে আলোচনা করব যা সমস্যা বহুল বটে, এবং মহিলাদের ক্ষেত্রে অর্থাৎ আমাদের মেয়েদের ক্ষেত্রে যে সমস্যা আমাদেরকে অনেকটা ভোগাতে পারে, বা অনেক আগে থেকে আমাদের সত্যি সতর্কীকরণের কোনো রাস্তা আছে কিনা, এই সামগ্রিক বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। অর্থাৎ আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইউট্রাইন ফাইব্রয়েড। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যিনি আমার সঙ্গে রয়েছেন, যার এক একটা ইনফরমেশন শুধু তাই নয়, যার ট্রিটমেন্টে প্রচুর সংখ্যক মানুষজন তারা নতুন জন্ম বলবো না, কিন্তু অনেকাংশেই হেসে খেলে বেঁচে রয়েছেন, এবং অবশ্যই যার হাতের ছোঁয়ায় নতুন পৃথিবীর জন্ম হয়, অর্থাৎ তিনি আমার সঙ্গে রয়েছেন গাইনোকোলজিস্ট ডক্টর পারিজাত সান্যাল। আমি ডক্টর সান্যালকে শুরুতেই স্বাগত জানাবো। এবং আজকে একটা বিষয় নিয়ে যেহেতু বলছিলাম যে ইউট্রাইন ফাইব্রয়েড নিয়ে যদি আমরা আলোচনা করি, এবং অনেকের ক্ষেত্রে অনেক মহিলাদের শরীরেই হয়তো এই সমস্যাটা এখন ইদানিং বেশি মাত্রায় দেখা যায়, পার্সেন্টেজ হয়তো অনেকটা বেশি, কিন্তু অনেকেই আবার জানেন না যে ইউট্রাইন ফাইব্রয়েড বলতে আমরা ঠিক কোন রোগকে বোঝাচ্ছি বা কি সমস্যা হয় তাতে। যদি শুরুতে তা নিয়ে আলোচনা করা যায়। ইউট্রাইন ফাইব্রয়েড হচ্ছে জরায়ুর টিউমার। জরায়ু মানে যেখানে বাচ্চা আসে, এবং এটা একটা মাস্কুলার অর্গান। সেই মাসেলের কোষের মধ্যে যখন অ্যাবনর্মাল গ্রোথ হয়, সেটিকে টিউমার বা একটা ফাইব্রয়েড বলা হয়। ইউট্রাইন ফাইব্রয়েড বা ইউট্রাইন লিওমায়োমা বা মায়োমাস, ইউট্রাইন মায়োমাসও একই নামে এই জিনিসটা বলে। এবং দিস ইজ আ বেনাইন টিউমার, মানে এটা ম্যালিগনেন্ট নয়। বেনাইন আর ম্যালিগনেন্সির মেন হচ্ছে এই টিউমারটি ছড়িয়ে যায় না, সারা অঙ্গে প্রত্যঙ্গে ছড়িয়ে যায় না, এটা লোকালাইজ থাকে, মানে জরায়ুর মধ্যেই থাকে। এবং এটা হ্যাঁ বাড়ে কমে, কিন্তু জরায়ুর মধ্যেই এটা থাকে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কি কি উপসর্গ, মানে আমার যদি এই সমস্যা হয় তার আগে আমার মধ্যে ঠিক কি কি উপসর্গ থাকবে, বা কি কি দেখে আমি বুঝতে পারবো যে না আমার সমস্যাটা ইউট্রাইন ফাইব্রয়েডের দিকে এগোচ্ছে? ইউট্রাইন ফাইব্রয়েডস বা জরায়ুর যে টিউমার বলা হয়, এটার মেন উপসর্গ কিন্তু সিমটমলেস, মানে কোনো উপসর্গ নাও থাকতে পারে। একটা মহিলা হয়তো ইনসিডেন্টলি পেটে ব্যথা হচ্ছে বা পেটে অ্যাসিডিটি হচ্ছে, অন্য কোনো কারণবশত আল্ট্রাসাউন্ড করা হয়েছে, আল্ট্রাসাউন্ড করেছেন এবং সেটিতে হয়তো ধরা পড়েছে তার ইউট্রাইন ফাইব্রয়েডস ধরা পড়েছে। এবং এই জিনিসটা 80% অফ মহিলাদের অ্যাসিমটোম্যাটিক হিসেবেই থাকে, মানে কোনো সিমটম বা কোনো উপসর্গ কজ করে না। এবং যে 20%, 10 জনের মধ্যে দুজনের যে উপসর্গগুলো থাকে, তার মেন সিমটম হচ্ছে ইউট্রাইন, যেটা হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং, প্রলং ব্লিডিং, মাসিকটা বারবার করে হচ্ছে বা প্রলং 3-4 দিনের 3-4 দিন হওয়ার কথা, সেটা হয়তো 8-10 দিন ধরে চলছে। হেভিনেস, একটা পেট ভারী ভারী লাগা, এবং ইন্টারকোর্সের সময় বা মেলামেশা করার সময় ব্যথা। মাঝে মাঝে প্রেগনেন্সি না আসার কারণেও ইউট্রাইন ফাইব্রয়েডস হয়ে অনেকগুলো ইনভেস্টিগেশনের সময় হয়তো ইউট্রাইন ফাইব্রয়েডস ধরা পড়েছে। ইনফার্টিলিটির কারণেও ইউট্রাইন ফাইব্রয়েডস অনেক সময় হয়। এই মেন উপসর্গগুলো নিয়ে আমরা ইউট্রাইন ফাইব্রয়েডস বলতে পারি। সেক্ষেত্রে অনেকের থাকে না যে ইরেগুলার মাসিক হয়, আপনি যেমনটা বলছিলেন, তাহলে কি তার সেক্ষেত্রে এই দিকের এই টেস্টগুলো বা ডক্টর কনসাল্টের প্রয়োজনীয়তা থাকে? হ্যাঁ, অফকোর্স। ইরেগুলার মাসিক বা ইরেগুলার পিরিয়ড যেটা হয়, যা যদি 1 মাসে 2-3 বার করে হচ্ছে বা 2-3 মাসে 1 বার করে হচ্ছে, এইগুলোর অনেক কারণই হয়। কিন্তু ইউট্রাইন ফাইব্রয়েডসে যদি আমরা উপসর্গ দেখি, তাহলে ইট ইজ মোর টুয়ার্ডস মোর ব্লিডিং, মানে বেশি করে ব্লিডিং হওয়া বা প্রলং সাইকেল হওয়া। এই জিনিসটা আর ইউট্রাইন ফাইব্রয়েডস দুটো অনেক সময় দেখা গেছে সেম কোইনসাইড করে ইন আ হিউম্যান বডি। কিন্তু ইররেগুলার, মানে 2-3 মাসে 1 বার করে পিরিয়ড হওয়া বা স্ক্যান্টি পিরিয়ডস বা কম পিরিয়ড হওয়া, এটার সাথে কিন্তু ফাইব্রয়েডস এর কোনো সিমটম হয় না। সেক্ষেত্রে আরো অনেক ধরনের সমস্যা থাকতে পারে। সেক্ষেত্রে ম্যাম একটা বিষয় একটু জানতে চাইবো, যে আমরা এজের কথা যদি আমি বলি, মানে সেক্ষেত্রে কি বয়সের কোনো এতদিনের এত অভিজ্ঞতায় কি এটা এই পরিসংখ্যানে আসা গিয়েছে, মানে কোন বয়স থেকে এই উপসর্গগুলো কমন থাকতে পারে? ইউট্রাইন ফাইব্রয়েড হচ্ছে একটা হরমোন সেন্সিটিভ টিউমার, মানে ইউট্রাসের মধ্যে ইউট্রাসের যে আমাদের মাসেল সেলস গুলো হয়, আমাদের ইস্ট্রোজেন, প্রোজেস্ট্রোজেন, এইগুলোতে এটা সেন্সিটিভ হয়।
অতএব এই ইস্ট্রোজেন প্রোজেস্টেরন সবচেয়ে বেশি থাকে হচ্ছে ডিউরিং দ্য রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ, স্পেশালি 20 to 45 ইয়ার্স অফ উইমেন। এই এজ গ্রুপে সবচেয়ে কমনেস্ট আমাদের এই ইউট্রাইন ফাইব্রয়েডসটা পাওয়া গেছে। হ্যাঁ, অনেক সময় 16 ইয়ার্স, 16 বছর 17 বছর মহিলাদের মধ্যেও আমরা ইউট্রাইন ফাইব্রয়েড পেয়ে থাকি, বা 50 বছরেও পেয়ে থাকি, কিন্তু সেগুলো খুব একটা অ্যাক্টিভ হয় না এবং খুব একটা উপসর্গ ক্রিয়েট করে না আনলেস এন্ড আনটিল খুব হিউজ 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার বা আরো বেশি বেশি 1 কেজি 2 কেজিরও টিউমার আমরা বার করে থাকি। তো সেই কেসেসে হতে পারে উপসর্গ, কিন্তু মেইন যেটা কমন এজ গ্রুপ সেটা হচ্ছে রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ 20 to 45 বলতে পারে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যখন ম্যাম এই এজ গ্রুপটার কথা বলছেন এবং যদি এই সিমটমস গুলো থাকে, তাহলে মানে খুব একটা বেশি হেয়ালি না করে, খুব একটা বেশি দেরি না করে ডক্টর কনসালটেন্ট করাটা ভীষণ জরুরি। কারণ অনেকেই এখনো পর্যন্ত ভাবেন, বা অনেক প্রান্তিক স্তরের মানুষজন রয়েছেন যারা তাদের এই সমস্যাগুলো, অর্থাৎ যেগুলোকে তারা মেইডি সমস্যা বলে থাকেন, এই সমস্যাগুলো ডক্টরদের কাছে ফেস করতে তাদের কাছে অনেক বেশি বাউন্ডারিজ থাকে। তাদের মনে হয় যে না, এই কথাগুলো বলবো, তাই এই সমস্ত কিছু কাটিয়ে উঠতে হবে। আর তার জন্য তো ডক্টর প্লাস আপনাদের রয়েছে সুস্থ এবং সুন্দর জীবনের সাথে। আমি ম্যামের কাছে আসতে চাইবো যে এই যে জরায়ু টিউমার নিয়ে আমরা কথা বলছি বা ইউট্রাইন ফাইব্রয়েড, এরও কি অনেকগুলো টাইপস হয়? মানে কি কি টাইপ থাকতে পারে সেক্ষেত্রে? মেইনলি লিওমায়োমা বা ইউট্রাইন ফাইব্রয়েড টাইপ সিমটমের উপর, সিমটমস গুলো অ্যাকচুয়ালি টাইপের উপর ডিপেন্ড করে। যেমন যদি ব্রড ওয়েতে দেখি তাহলে ইউট্রাসে 3টে লেয়ার আছে। একটা এন্ডোমেট্রিয়াম যেটা ভেতর দিকে, সেটা সবচেয়ে অ্যাক্টিভ। একটা হচ্ছে মেইন মাসেল লেয়ারটা বা মাস্কুলার লেয়ারটা, আর একটা সেরোসেল লেয়ার মানে বাইরের দিকে। তো যত ফাইব্রয়েড যত বাইরের দিকে হবে, মানে সেরোসেল ফাইব্রয়েডস হবে, সেগুলো সিমটম কম করবে, মানে উপসর্গ কম ক্রিয়েট করবে। সেগুলোর মেইন উপসর্গ হবে হেভিনেস বা প্রেশার সিমটম। অনেক সময় মানুষ জানতেও পারে না যে এত বড় ফাইব্রয়েড হয়ে গেল, পেছনে যে কিডনি আছে কিডনিগুলো ডিসফাংশনাল হয়ে যায়, চাপ পড়ে পড়ে একটা কিডনি নষ্ট হয়ে গেল। এবং কিন্তু ফাইব্রয়েড যত সাবমিউকোসাল হবে, মানে যত ভেতর দিকে হবে বা ওই এন্ডোমেট্রিয়ামের কাছে হবে, ওই ফাইব্রয়েডস গুলো খুব সিমটম ক্রিয়েট করে, কারণ ওখান থেকেই ব্লিডিং হয়, ওখান থেকে পেইনফুল ব্লিডিং হতে পারে, ইনফার্টিলিটি হতে পারে। এমন একটা জায়গায় হয়তো সাবমিউকোসাল ফাইব্রয়েডটা আছে যেখানে স্পার্মটাকে যেতে বাধা দিচ্ছে। তো সেই সব কেসেসে আমাদের মায়োমেক্টমি না করলে বাচ্চা আসে না। এবং অনেক সময় সাবমিউকাস ফাইব্রয়েড থাকলে বা ইউট্রাসের মধ্যে, জরায়ুর ঘরের মধ্যে যদি ফাইব্রয়েড থাকে, এইসব কেসেসে রিকারেন্ট প্রেগনেন্সি লস, মানে বাচ্চা আসছে কিন্তু বারবার মিসক্যারেজ হয়ে যাচ্ছে, কারণ ওখানে বাচ্চারা ঠিকঠাক থাকতে পারছে না বা জায়গা পাচ্ছে না। এইগুলো খুব স্বাভাবিক, মানে খুব কমন হয়। তো মেইন হচ্ছে যত ইউট্রাসের মধ্যে দিকে বা সাবমিউকোসাল কম্পোনেন্ট অফ আ ফাইব্রয়েড হবে, তত তার উপসর্গ বা সিমটমস বেশি হবে। এবং যত বাইরের দিকে হবে, মানে সেরোসার দিকে হবে, উপসর্গ বা সিমটমস কম হবে। আর মেইনলি ওটা প্রেশার সিমটমস ক্রিয়েট করে। আচ্ছা, তো সিমটমের সাথে উপসর্গটা একদম ডিরেক্টলি সিমটমস, মানে উপসর্গটা এই প্লেসমেন্ট অফ দ্য ফাইব্রয়েড এর সাথে ডিরেক্টলি। মানে সেক্ষেত্রে যে রোগী আসছে তার উপসর্গ দেখে বা উপসর্গ জেনে খুব সহজেই এটা অন্তত আন্দাজ করা যাবে যে তার কেমন ধরনের ফাইব্রয়েডস এর টিউমারের সমস্যাটা হচ্ছে। এবং সেখান থেকে দাঁড়িয়ে আপনারা জানেন যে ম্যাম ডক্টর প্লাসে চেম্বার রয়েছেন আবার, এবং সেক্ষেত্রে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, মানে উইদাউট সানডে ছাড়া অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন ম্যামের সঙ্গে। এবং তারই পাশাপাশি ডক্টর প্লাসে আসতে হলে আপনাদেরকে আসতে হবে বিরাটি মিনি বাস স্ট্যান্ডের উল্টো দিকে, ডক্টর প্লাস সুস্থ এবং সুন্দর জীবনের সাথী। আর আমরা আজকে যে সমস্যা নিয়ে আলোচনা করছি, আবারও বলছি, এই সমস্যা এখন, ম্যামও বলছিলেন যে এই সমস্যা এখন প্রায় অনেকের মধ্যে, অনেক মেয়েদের ক্ষেত্রেই দেখা যায়। এবং সেক্ষেত্রে আরেকটা বিষয় একটু জানতে চাইবো যে এই জরায়ু টিউমার আসার মানে স্পেসিফিক কোনো কারণ বা আমাদের লাইফস্টাইল কি কোনোভাবে কোনো কিছু ডিপেন্ডেন্ট করে? ফাইব্রয়েডের সাথে লাইফস্টাইলের খুব একটা রিলেশন পাওয়া যায়নি। আচ্ছা। এবং ফাইব্রয়েডের আসল কারণও পাওয়া যায়নি। আচ্ছা আচ্ছা। হয়তো এমনিও দেখা গেছে আগেও হয়তো ফাইব্রয়েড ছিল, কিন্তু যেহেতু এটা উপসর্গ ক্রিয়েট করে না, কোনো সিমটম কজ করে না, তার জন্য আমাদের ধরা পড়তো না। এবং এখন খুব র্যাম্পেন্ট আল্ট্রাসাউন্ড বা কিছু হলেই আমরা আল্ট্রাসাউন্ড দিই, পেটের ছবি দিই, এইগুলোর মাধ্যমে আমরা এই ইনসিডেন্টাল ফাইন্ডিং হিসাবে ইউট্রাইন ফাইব্রয়েড ধরতে পারি। তো সেটা একটা কারণ হতে পারে যে ইউট্রাইন ফাইব্রয়েড আজকালকার এখনকার টাইমে এত কমন কেন। কিন্তু আগে যে ছিল না সেটা বলা খুবই ভুল, আগেও হয়তো ছিল কিন্তু এটা ডায়াগনোসিস হতো না। আর ইউট্রাইন ফাইব্রয়েডের অ্যাজ সাচ কোনো কারণ পাওয়া যায় না, কিন্তু হ্যাঁ, এটা একটা হরমোন সেন্সিটিভ টিউমার, এবং সেটির জন্য এটি ডিউরিং দ্য এজ গ্রুপ বা ডিউরিং দ্য রিপ্রোডাক্টিভ এজ গ্রুপই বেশি পাওয়া যায়। জেনেটিক একটা কারণও হয়, মায়ের যদি ইউট্রাইন টিউমার হয়ে থাকে তাহলে বাচ্চারও হতে পারে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি আমরা এক একটা করে, মানে
টিউমার মানেই আমরা অনেক ক্ষেত্রে শুনি যে সেটা থেকে ক্যান্সারের রূপ নেওয়ার একটা আতঙ্ক থাকে অনেকের। অনেকে আবার টিউমার আছে জেনেও ডক্টরের কাছে যেতে চান না যে ওষুধে সেটা বেড়ে যাবে বা ক্যান্সারের দিকে মুভ করবে কিনা। এই টিউমারের সঙ্গে কি ক্যান্সারের তেমন কোনো সম্পর্ক রয়েছে? আপনি শুরুতে যদিও বলেছেন কিছুটা। এটি একটি বেনাইন টিউমার, মানে এইটা যে কোনো অ্যাবনর্মাল গ্রোথকে আমরা টিউমার বলি। সেই অ্যাবনর্মাল গ্রোথটা যখন ছড়িয়ে যাওয়ার প্রবণতা থাকে সেটাকে ম্যালিগন্যান্সি বলি। এই যে ইউট্রাইন ফাইব্রয়েড, এটি একটি বেনাইন টিউমার, মানে এটা একটা ক্যাপসুলের মধ্যে থাকে, এর একটা ক্যাপসুল থাকে, তার মধ্যে থাকে, এবং সেটি খুব একটা মানে ছড়িয়ে যাওয়ার প্রবণতা ইজ ভেরি মিনিমাল, একদম নেই বলবো না। ফাইব্রয়েড ক্যান বি ক্যান্সারাস ইন ভেরি রেয়ার কেসেস, 1000টার মধ্যে একটা বা তারও কম হয়তো পাওয়া গেছে, এটাকে সার্কোমা বলা হয়। এবং এটি কিন্তু ওই ভয় দেখিয়ে মানুষকে যখনই বাদ দিয়ে দিতে হবে টিউমার, এই টিউমারটা খারাপ, সেটা বলা ভুল। তো এই টিউমারটি একটা বেনাইন টিউমার, এটি ছড়ানোর প্রবণতা নেই বললেই চলে। কিন্তু হ্যাঁ, এটার জন্য যদি উপসর্গ হয় কোনো হেভি ব্লিডিং বা হেভি সিমটমস, যদি মানে কোনো ব্লিডিং সিমটমস, খুব বেশি মেনোরেজিয়া বা মেন্স বেশি হচ্ছে, এগুলো যদি হয় তাহলে এই ট্রিটমেন্ট অবশ্যই দরকার। কিন্তু অনেক সময় এই ট্রিটমেন্ট না করলেও কিছু ক্ষতি করে না এই ফাইব্রয়েড। আচ্ছা, সেক্ষেত্রে ট্রিটমেন্ট নিয়ে আমরা পরবর্তীতে আলোচনায় আসবো, কিন্তু তার আগে যেহেতু জরায়ু সংক্রান্ত একটি রোগ, তাই মেয়েদের ক্ষেত্রে জরায়ুটা ভীষণই সেন্সিটিভ একটা ব্যাপার, এবং সেক্ষেত্রে প্রেগনেন্সির ব্যাপার থাকে। একটা এজের পর প্রেগনেন্সি নেওয়ার ক্ষেত্রে সে যে সমস্যাগুলো বলছিলেন আপনি, আরো যদি আমরা ইলাবোরেটলি আসি যে এই টিউমারের সঙ্গে প্রেগনেন্সির যে সম্পর্ক বা বাধা, সেক্ষেত্রে কি কি থাকছে? এই টিউমারের সাথে প্রেগনেন্সি বলতে গেলে, যদি কোথায় আছে এই টিউমারটা, প্লেসমেন্ট অফ দ্য টিউমার, তার পজিশন অফ দ্য টিউমারের উপর ডিপেন্ড করে যে প্রেগনেন্সির কোনো অসুবিধা হবে কিনা, প্রেগনেন্সি আসতে কোনো অসুবিধা হবে কিনা। জেনারেলি যে টিউমার বাইরের দিকে থাকে বা সেরোসাতে থাকে, বাইরের খোলসে থাকে, সেইগুলো কিন্তু প্রেগনেন্সি আসতে বা প্রেগনেন্সি কন্টিনিউ করতে খুব একটা বাধা করে না। কিন্তু যদি কোনো টিউমার মাসেলের মধ্যে বা সাবমিউকাসাল লেয়ারে থাকে, মানে ভেতর দিকে থাকে, এইসব কেসেসে বাচ্চা আসতে অসুবিধা হতে পারে, এবং বাচ্চা থাকলে রিকারেন্ট মিসক্যারেজেস আসতে পারে, বারবার করে অ্যাবর্শন হয়ে যাচ্ছে। এবং যে বাচ্চাগুলো ঠিকঠাক হয়, এগুলোর অনেক সময় গ্রোথ ডেফিসিট হয়, মানে যেহেতু একটা টিউমার আছে, ওর ঘরের মধ্যে একটা টিউমার আছে বা ঘরের মধ্যে একটা মাংসপিণ্ড আছে, এটিকে ভালো করে গ্রো করতে দেয় না, বাচ্চাটিকে গ্রো করতে দেয় না, স্পেসটা পায় না। তো গ্রোথ রিটার্ডেশনও অনেক মেকানিক্যাল গ্রোথ রিটার্ডেশন বলা হয়। বাচ্চার মধ্যে কোনো ত্রুটি নেই, অথচ ওই ইয়ের জন্য জায়গা পাচ্ছে না বলে বা হয় না, ইজ নট গেটিং টু গ্রো। এই জিনিসগুলো হতে পারে, কিন্তু এটা মোস্ট কমনলি হচ্ছে সেই সব টিউমারে যেগুলো ভেতর দিকে থাকে বা সাবমিউকোসাল, এবং খুব যে কমন তা নয়, এগুলো কোয়াইট আনকমন। এবং সেক্ষেত্রে ইনফার্টিলিটির কথা যদি আমরা বলি, তাহলে তার সাথে কি রিলেশন রয়েছে? এটা বাচ্চা আসতে অসুবিধা করে, তাহলে ইনফার্টিলিটির কথাই বলছিলাম। এবং এই জিনিসটা মেন ওই সেম জিনিস, যদি কোথায় আছে, মাঝে মাঝে সার্ভিক্সে থাকতে পারে, একদম জরায়ুর মুখের দিকে থাকতে পারে ফাইব্রয়েড, তো সেই সময় স্পার্ম ঢুকতে পারছে না, বা এমন জায়গায় থাকছে যে রাস্তাটা ব্লক করে আছে, মেকানিক্যাল ব্লক করে আছে, তো সেই সব কেসেসে ইনফার্টিলিটি অবশ্যই কজ করতে পারে। এবং অনেক সময় দেখা গেছে খালি ওই টিউমারটাই বাদ দিয়ে দিলে নেক্সট মাসে বা যখন আমরা বলি কনসিভ করতে, ঠিকঠাক উইদাউট এনি ট্রিটমেন্ট আবার কনসিভ করেও ফেলে। আচ্ছা, মানে সেক্ষেত্রে তখন আর কোনো সমস্যা হয় না। এবং এটা পরিষ্কার যে আপনাকে আগে কনসাল্ট করতে হবে। কেন বলছি, কারণ প্রত্যেকটা রোগের ক্ষেত্রেই যদি আমরা সমস্যাটা জানতে পারি বা সমস্যাটা একদম গোড়া থেকে নির্মূল করা সম্ভব হয়, তাহলে তার ভোগান্তি খুব একটা হয় না। কিন্তু সমস্যা পুষে রাখতে রাখতে বা সমস্যা ওই হচ্ছে সেরে যাচ্ছে, ঠিক আছে এখন সমস্যা হচ্ছে পরে কনসাল্ট করে নেব, এতে কিন্তু সমস্যা বা জটিলতা সবটাই অনেকটা বৃদ্ধি পায়। তাতে যারা এই মুহূর্তে এই সমস্যা যাদের কিছুটা হলেও যারা ফেস করছেন বা বুঝতে পারছেন যে না আমার তো এই প্রবলেম গুলোই হচ্ছে, তাহলে কি একবার কনসাল্ট করা উচিত? তাহলে আমরা বলবো যে হ্যাঁ, কনসাল্ট করা উচিত, কারণ এর থেকে বেস্ট কোনো উপায় কিন্তু আর হতে পারে না। আমি এবার ট্রিটমেন্টের জায়গাটা যদি একটু আলোচনায় আসি, ওই একই ব্যাপার যে পজিশন, ঘুরে ফিরে সেই একই ব্যাপার, পজিশনের উপর ডিপেন্ড করছে যে ওয়েদার শি রিকোয়ার্স ট্রিটমেন্ট অর নট। এবার যদি যেগুলো সাবসেরোসাল হয় বা সেরোসাল হয়, বাইরের দিকে থাকে, তো অনেক সময় কোনো ট্রিটমেন্ট লাগে না। কিন্তু যদি কোনো ক্রিয়েট সিমটমস হয়, যেমন হেভিনেস, যদি অনেক সময় পেশেন্ট আসে 45 বা তারপরে, পেশেন্ট আসে বলে যে আমার খুব হেভিনেস লাগছে, পেটে পাওয়া যাচ্ছে, মানে পেটে হাত দিলে ইউ ক্যান ফিল দ্য টিউমার, এবং যথেষ্ট বড়, এই সব টিউমারদের আমরা বলি অপারেট করে দিতে। এবং শুধু টিউমার অপারেট করব না, পুরো জরায়ুটা বাদ দেব, এই জিনিসটা ডিপেন্ড করে হচ্ছে এজ অফ দ্য পেশেন্ট। যেমন 40 বা 45 এর পরে ফ্যামিলি কমপ্লিট, স্পেশালি 45 এর পরে ফ্যামিলি কমপ্লিট আছে,
তাদের মেন্সেস বা তাদের এর কবছর পরে আমরা ভেবে রাখি যে এমনি বন্ধ হয়, মেনোপজ হ্যাঁ, হয়ে হ্যাঁ। যাবে। তো সেই সব কেসে আমরা খালি টিউমারটা না বাদ দিয়ে আমরা বলি যে পুরো ইউট্রাসটাই বাদ দিয়ে দেওয়া, মানে বাদ সেটা দিয়ে অনেক দেওয়ার বেশি কথা। সেফ হয়। হ্যাঁ, কারণ ইউট্রাইন ফাইব্রয়েড যতবার আমি মায়োমেক্টমি করবো বা খালি যদি ফাইব্রয়েডটাকে বার করে, যেহেতু মাদার অর্গানটা থাকবে, মানে ইউট্রাসটা যদি আমি রেখে দিই তো ইন ফিউচার আবার ফাইব্রয়েডস হতে হতে পারে, দের ইজ নো গ্যারান্টি। তো বারবার করে অপারেট করার থেকে খালি পুরোটাই বাদ দেওয়া। কিন্তু একই পেশেন্টে যদি এজ ইজ বিলো 40, তাহলে আমাদের সব, আর স্পেশালি যদি ফ্যামিলি কমপ্লিট না থাকে, যদি একটা বাচ্চা লাগে ইন ফিউচার, তো ইন দোজ কেসেস আমরা খালি মায়োমাটা বাদ দিই, মানে খালি টিউমারটা বাদ দিই, মাদার অর্গানটা রেখে আমরা ইউট্রাসটাকে রেখে খালি মায়োমেক্টমি করি। হ্যাঁ, এটা অনেক পজিশনের উপর ডিপেন্ড করে। অনেক সময় হয় যে এত বড় ফাইব্রয়েড, মানে 8-9 সেন্টিমিটার বা তারও বেশি ফাইব্রয়েড, একটা জরায়ুর সাইজ হয় 7 to 8 সেন্টিমিটার, ফাইব্রয়েডের সাইজ যদি 14-15 সেন্টিমিটার হয়ে গেল, তাহলে ওটা বাদ দিয়ে দেখা যায় যে আর ইউট্রাসটা কিছু থাকলো না। তো তখন হয়তো আমাদের বাধ্য হয়ে ইউট্রাসটা সমেত বাদ দিতে হয়। এটা অনেক কিছু ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে, কিন্তু মেইন হচ্ছে খালি টিউমারটা বাদ দেবো না পুরো অর্গানটা বাদ দেবো, এটা ডিপেন্ড করে হচ্ছে অফ দ্য এজ। আর সেকেন্ডলি হচ্ছে, এবার যদি আমরা ওষুধে বলি, অনেকে বলে যে ওষুধে কি কমবে না, ওষুধে কমে। অনেক ওষুধ আছে যে ওষুধে এই ফাইব্রয়েডের গ্রোথটাকে কমিয়ে দেয়, কিন্তু এইগুলি সাময়িক, মানে 3 to 6 মান্থসই আমরা দিতে পারি, এবং তার বেশি দিলে অন্যান্য অর্গানসের উপর এটা সাইড ইফেক্টস থাকে। এবং এগুলো তাদেরকে দিই যারা ফার্টিলিটি মানে এক্সপেক্ট করে, 20-25 বছর মহিলা, যাদেরকে আমরা ফাইব্রয়েডটা একটু কমিয়ে দেন উই গো ফর IVF বা কোনো ফার্টিলিটি ট্রিটমেন্ট করি, তারপরে পরে হয়তো জরায়ুর ওই টিউমারটা বাদ দিলাম। তো কয়েকটা ওষুধ আছে যেটা ফাইব্রয়েড শ্রিঙ্ক করতে সাহায্য করে, কিন্তু ফাইব্রয়েড শ্রিঙ্ক করার পরেও ওইটা বন্ধ করে দিলে আবার বেড়ে যাওয়ার চান্সেস থাকে। তো মেইন যদি ট্রিটমেন্ট বলি, অপারেশন ইজ দ্য ট্রিটমেন্ট। আচ্ছা, কিন্তু সাময়িক ট্রিটমেন্ট, হ্যাঁ, কয়েকটা ওষুধও আছে, এবং অনেক সময় 80% অফ কেসেসে ফাইব্রয়েড ডাজ নট রিকোয়ার এনি ট্রিটমেন্ট। কারণ 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটারে যদি ফাইব্রয়েড থাকে, যদি কোনো উপসর্গ না থাকে পেশেন্টের, তাহলে আমাদের কোনো ট্রিটমেন্ট করতে লাগেও না, প্রয়োজনও লাগে না। হ্যাঁ, এবং সেক্ষেত্রে আপনি যখন বলছিলেন যে একদম বাইরের লেয়ারটার ক্ষেত্রে যদি এই ফাইব্রয়েডের সমস্যা হয়, সেক্ষেত্রে হয়তো সে অ্যাসিম্পটোমেটিক রয়েছে, মানে কোনো উপসর্গ থাকছে না, কিন্তু ফার্দার পরে কিডনি বা তার পাশাপাশি যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে তাতে সাফারার হতে পারে সেক্ষেত্রে আপনারা কি করেন? তখন আমরা যেটা করি হচ্ছে 6 to 7 মান্থ অন্তর অন্তর এটা আল্ট্রাসাউন্ড করি, জাস্ট টু সি কি ফাইব্রয়েডটা অ্যাক্টিভ কিনা, গ্রো করছে কিনা। যদি দেখি যে হ্যাঁ 6 মাসের মধ্যে বেড়ে যাচ্ছে, বা পজিশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বা আরো কটা ফাইব্রয়েডস আছে, আগে হয়তো 2টো ছিল, বেড়ে গেল 4-5টা আছে, দ্যাট মিনস ইট ইজ অ্যাক্টিভ। তো তখন আমরা বলি যে ইউ হ্যাভ টু অপারেট ইট, বা কিছু একটা, মানে আপনাকে আরো ক্লোজ ফলো আপ করতে হবে। কিন্তু সবসময় যে প্রেশার পড়বে বা প্রেশার সিমটমস হবে এটা কিন্তু না। সবসময় যে অর্গান খারাপ হয়ে যাবে একটা ফাইব্রয়েড হলে, ওইগুলো তখনই হয় যখন হিউজ ফাইব্রয়েড হয়, যখন আর পেটে জায়গা থাকে না। এবং অতখানি খুব কেয়ারলেস না হলে, পেশেন্ট যদি খুব কেয়ারলেস না হয়, জেনারেলি আমরা ওই 5-6 সেন্টিমিটারে ধরা পড়ে যায়। আমার এখানে একটা প্রশ্ন আছে, যখন মানে এই যে যদি উপসর্গই না থাকে, তাহলে তো আমার বুঝতে অনেকটা, মানে আমার যেহেতু উপসর্গ নেই, সেটা আমার বুঝতে অনেকটা লেট হতেই পারে। এবার ধরুন মানে লেট হওয়ার দরুন সমস্যাটা অনেক বেশি গেড়ে বসলো, ফাইব্রয়েড থাকলেই যে সমস্যা হবে তা না। আচ্ছা, এবং যে সমস্যার কোনো উপসর্গ নেই সেটা কোনো, মানে সেটা পরবর্তীতে কোনো ভয়ানক ব্যাপার নেবে তেমনটাও নয়, জেনারেলি হয় না, আনলেস লাক ইজ ভেরি ব্যাড, না হলে হয় না। এবং আগেকার দিনে তো বোঝাই যেত না। এবং ওই 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার ফাইব্রয়েড যদি থেকেও যায় একজন মানুষের, তাতেও সারা জীবনই থাকতে পারে, নাথিং টু ওয়ারি। এবং মেনোপজ বা মেন্স বন্ধ হয়ে গেলে দেখা গেছে যে এত বড় বড় ফাইব্রয়েড দেখেছি আস্তে আস্তে ছোট হয়ে যায়, কারণ সেই সময় ইটস আ হরমোন সেন্সিটিভ ফাইব্রয়েড টিউমার। তো যখন হরমোনস আমাদের মানে শরীরে কমে যায়, তখন ওইটা আস্তে আস্তে শ্রিঙ্ক করে যায়। তো ওইটার খুব একটা ইফেক্ট যে হয় সেটাও নয়। তো যেটার উপসর্গ নেই কিছু ফাইব্রয়েডের কেসে, সেটা আমরা ট্রিটমেন্ট না করলেও চলে, আনলেস এন্ড আনটিল ইট ইজ ভেরি হিউজ। এবং সেক্ষেত্রে উপসর্গ থাকলে চটজলদি ডক্টরের সঙ্গে কথা বলা, কনসাল্ট করা, এটা তো ভীষণ জরুরি। এবং সেক্ষেত্রেই ডক্টর প্লাসের প্রত্যেকটা এপিসোড আমরা আনবার চেষ্টা করি, এক একটা বিষয় নিয়ে আলোচনা করি, কারণ এই প্রত্যেকটা সমস্যা, যত আমরা শুরুতেই বলেছিলাম যে যত আমাদের সময় গড়াচ্ছে, আমরা আধুনিক হচ্ছি,
যত সমস্ত কিছু অত্যাধুনিক হচ্ছে তত কোথাও একটা গিয়ে এগুলো অনেক বেশি ভাবে পরিলক্ষিত হচ্ছে। ম্যাম বারবারই বলছিলেন যে আগে হতো না, তেমনটা নয়। এখন যেহেতু বেশি ট্রিটমেন্ট, ডায়াগনস্টিক লেভেলটা অনেকটা হাই, তাই সেক্ষেত্রে পরিলক্ষিত হওয়ার সিচুয়েশন বা সেই পরিসংখ্যানটাও অনেকটা বেশি। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে ম্যাম আপনার এই দক্ষতায় বা আপনার এই ক্যারিয়ারে মানে এই সমস্যা নিয়ে আসা এমন কিছু কেসেস আছে যেগুলো খুব রেয়ার হতে পারে, বা যে সমস্যাগুলো থেকে একটু মানে অ্যাওয়ারনেসের প্রয়োজনীয়তা রয়েছে এই দর্শকদের? ফাইব্রয়েডটা নিয়ে অ্যাওয়ারনেস আমি বলবো না, কিন্তু ফাইব্রয়েড আমাদের এমনি কেসও আছে। ওই যে 1.1% যেটা বলছিলাম, সার্কোমা হতে পারে বা ক্যান্সার হতে পারে, এমনি পেশেন্ট আমরা পেয়ে থাকি। এবং দ্যাট ইজ দ্য রিজন, মানে এবং সার্কোমা যদি হয় বা ফাইব্রয়েড যদি ক্যান্সার হয়, তাহলে খুব ব্লিডিং হতে পারে ডিউরিং অপারেশন, আচ্ছা। এবং ওইটি খুব ছড়িয়ে যাওয়ার চান্সেস থাকে। তো সার্কোমা যাতে না হয়, বা ওই 1.1%টা নিয়েও আমরা খুব মানে ইয়ে থাকি, কনসিয়াস থাকি। তার জন্যই আমরা 6 মান্থ 8 মান্থ অন্তর অন্তর বলে যাই যে অ্যাটলিস্ট ইউএসজি করুন, অ্যাটলিস্ট Check-up-টা, হ্যাঁ। ইয়ারলি একবার আল্ট্রাসাউন্ড করুন, কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটা দেখুন। এবং আরেকটা হচ্ছে জরায়ুর যে ফাইব্রয়েডস আছে তার সাথে অনেকে গুলিয়ে ফেলে হচ্ছে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার। মানে জরায়ুর ভেতরে যে একটা গা আছে যেটা সবচেয়ে বেশি অ্যাক্টিভ, তার একটা ক্যান্সার হয়, সেটার সাথে কিন্তু অনেকে গুলিয়ে ফেলে। এবং এন্ডোমেট্রিয়াল ক্যান্সার যদি থাকে বা এন্ডোমেট্রিয়াল হাইপার থিকেনিং যদি থাকে, সেটা কিন্তু ফাইব্রয়েডের সাথে রিলেশন নেই, যদিও মাদার অর্গান সেম, ইউট্রাস। তাহলে এই দুটো আলাদা করা হ্যাঁ, এই যায়? দুটো একদমই আলাদা, এই দুটো ফুললি আলাদা। কারণ এন্ডোমেট্রিয়াম একটা আলাদা কোষ, মানে ওটাতে একটা আলাদা সেলস টাইপস আছে। তো সেখান থেকে যখন ফাইব্রয়েড মানে সেখান থেকে যখন টিউমার হয় বা সেটা কিন্তু মোর টুয়ার্ডস ক্যান্সারাস, আচ্ছা। মোর টুয়ার্ডস ক্যান্সার। এবং সেইটি কিন্তু ভালো করে ডায়াগনোসিস লাগে, এবং দোজ রিকোয়ার প্রপার ট্রিটমেন্ট। এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, এটাকে ইউট্রাইন ক্যান্সার বলি, কিন্তু ইউট্রাইন ফাইব্রয়েড ইজ নট ক্যান্সার। সব ফাইব্রয়েড যে ক্যান্সার হয় তা নয়, কিন্তু এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, এন্ডোমেট্রিয়াল থিকনিং বা এন্ডোমেট্রিয়ামে যদি কিছু অসুবিধা হয়, তাহলে সেইগুলোর জন্য, যেটা পোস্ট মেনোপজাল ব্লিডিং, মেন্স বন্ধ হয়ে গেছে অথচ ব্লিডিং হচ্ছে, এইসব কেসে কিন্তু মিনিমাম বায়োপসি এবং তারপরে অপারেশন লাগে। মানে এন্ডোমেট্রিয়ামের ক্ষেত্রে কি এগুলোই উপসর্গ রয়েছে নাকি আগে থেকেও কিছু? এন্ডোমেট্রিয়াল ক্যান্সার বা মানে এটাও জরায়ুর ক্যান্সারই বলতে পারে। এন্ডোমেট্রিয়াল ক্যান্সার মেইনলি হয় যে বয়স্কদের 50 অ্যাবাভ। তো অনেকেই হয় যে মেন্স বন্ধ হয়ে গেছে পোস্ট মেনোপজ, মানে ওটা মেনোপজের পরবর্তী সময় ব্লিডিং, ওটা খুব মানে কমন হচ্ছে আফটার দ্য মেনোপজ। আচ্ছা আচ্ছা। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের জন্য কিছুটা হলেও একটু দুশ্চিন্তার ব্যাপার থাকে আর কি। এবং আমরা সবসময় বলি যে দেখুন, আতঙ্কিত হওয়ার কিছু নেই, আমরা ভয়ও দেখাচ্ছি না আপনাদেরকে, এবং দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে হবে ব্যাপারটা তেমনও নয়। তবে বিষয়টা অনেক বেশি সহজ হতে পারে যদি আপনি খুব অল্পতে, মানে খুব বেশি ভাবনা চিন্তা না করে, পরিসরের রোগটাকে আরো একটু বৃদ্ধি হতে না দিয়ে যদি সরাসরি ডক্টরের সাথে কথা বলেন, সেক্ষেত্রে অনেকটা সুরাহা হতে পারে। আর আজকে আমরা জানি, আলোচনা করছি, অর্থাৎ ইউট্রাইন ফাইব্রয়েড, এবং এই সমস্যাটা যতটা এই মুহূর্তে দাঁড়িয়ে পরিসংখ্যান বাড়ছে বা বয়স আন্দাজে ছোট বড় সকলের মধ্যেই সেই সমস্যাটা দেখা দিচ্ছে, এবং সকলের জন্যই পরিবারের কথা ভেবে বা ফ্যামিলি প্রোগ্রামিং এর কথা ভেবেই স্টেপ নেওয়া হয়, চিকিৎসকরা সেভাবেই দেখাশুনো করে সবটা পর্যালোচনা করেই করে, তাই আগাম ভয় ভীতিরও কোনো কারণ নেই। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে একটু দর্শকদের উদ্দেশ্যে যদি বলা যায়, মানে কি কি স্টেপ নিতে পারে তারা, বা কি কি সাবধানতা? খুব একটা বেশি সাবধানতার প্রয়োজন নেই আপনি বলছেন, মানে তেমন ভীষণ কমন একটা বিষয় থাকলেই যে ভয় পেতে হবে, ক্যান্সার হয়ে গেছে বা বিশাল কিছু হয়েছে তা নয়। এবং ইউট্রাইন ফাইব্রয়েড থাকলেই যে আপনি ইনফার্টাইল বা প্রেগনেন্সি আসতে অসুবিধা হবে বা প্রেগনেন্সি মিসক্যারেজ হয়ে যেতে পারে, এইগুলোও না। প্রপার ডায়াগনোসিস লাগবে, এবং ইট ডিপেন্ডস অন দ্য পজিশন অফ দ্য ফাইব্রয়েড অ্যান্ড প্রপার কনসালটেশন লাগবে। এবং সেক্ষেত্রে থেকে এই প্রপার ডায়াগনস্টিক, প্রপার কনসালটেশন, এক্ষেত্রে কি কোথাও একটা কোনো খামতি আপনাদের নজরে পড়ে? দেখুন, এটা তো ডিপেন্ড করছে ফ্রম ডক্টরস এন্ড ফ্রম পেশেন্ট। আমি যদি একটু ইন্টেরিয়র জায়গার দিকে যাই আর কি, একটু প্রান্তিক স্তরে যারা আমাদের দর্শক বন্ধু রয়েছেন এই মুহূর্তে, সেক্ষেত্রে ট্রিটমেন্ট বা তাদের সেখানকার ফ্যাসিলিটি ডেভেলপমেন্ট সবকিছুই তো নির্ভর করে সবটার সঙ্গে। যেটা আমরা দেখি সেটা হচ্ছে, মানে কারোর সাথে কম্পেয়ারের দরকার নেই, কিন্তু অনেক সময় অনেক মানুষ হয় যে ইউট্রাইন ফাইব্রয়েড থাকলেই সেটা অপারেশনের দিকে চলে যায়, এবং অনেকে আছে অ্যাডভাইসও দেয় যে আপনার অপারেশন লাগবে, কিন্তু জাস্ট মানে ফর অ্যাওয়ারনেস, সব যে ইউট্রাইন ফাইব্রয়েড রিকোয়ার্স অপারেশন এটা নয়। ইউট্রাইন ফাইব্রয়েডস থাকলে এটা বেনাইন টিউমার, এটার ক্যান্সার হওয়ার চান্স না বললেই চলে। যদি হাই গ্রো হয়, যদি বাই চান্স তাড়াতাড়ি গ্রো করছে বা 6 মান্থ 8 মান্থ পর পর গ্রো করছে, তাহলে অপারেশন লাগে, না হলে নর্মাল কনসালটেশন থাকলেই হবে।
বেশ, সেক্ষেত্রে আপনারা ডক্টর সানালের সঙ্গে যোগাযোগ করতে চাইলে ডক্টর প্লাসে ওনাকে পাবেন, এবং সেক্ষেত্রে এভরিডে বাই অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ সানডে ছাড়া, রোববার ছাড়া অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আপনাদের। কখন উনি থাকবেন, কখন উনি চেম্বারে রয়েছেন, সেই ডিটেলিং আপনারা পেয়ে যাবেন। নিচে স্ক্রলে ফোন নাম্বার যাচ্ছে, ফোন করতে হবে ডক্টর প্লাসে যোগাযোগ করবার জন্য। এবং তার পাশাপাশি প্রপার ট্রিটমেন্ট, প্রপার ডায়াগনস্টিক সবকিছুর জন্যই ডক্টর প্লাস রয়েছে। ডক্টর প্লাসের মেডিকেল শপ রয়েছে, সেখান থেকেও আপনারা ওষুধ কালেক্ট করতে পারবেন, এবং সামগ্রিকভাবে আপনার সুস্থ এবং সুন্দর জীবন যাতে আপনি পান এবং অতিবাহিত করতে পারেন, সেটাই ডক্টর প্লাসের একমাত্র লক্ষ্য। আর সেজন্যই প্রত্যেকটা পর্ব করা। বিভিন্ন পর্বে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, এবং আজকে যেমন ঠিক সেভাবেই ইউট্রাইন ফাইব্রয়েড নিয়ে আলোচনা করছি। আলোচনার প্রায় অনেকটাই শেষের দিকে আমরা চলে এসেছি, যাই একদম লাস্ট ধাপে। আমরা তো রোগ, লক্ষণ, উপসর্গ এগুলো নিয়ে আলোচনা করলাম, এমনকি কিছু বাকি রয়ে গেল যেগুলো দর্শকদের জানা প্রয়োজন? ইউট্রাইন ফাইব্রয়েড বলতে মোটামুটি আমরা সবই ইয়ে করেছি, আর সেটাই আর কি, ইউ হ্যাভ টু বি অ্যাওয়্যার। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কোনো রোগের সাথে ধরুন প্রেগনেন্সির সময়, মানে যে প্রশ্নটা আমি করবো বলে ভেবে রেখেছিলাম, যে প্রেগনেন্সির পর যখন আমি জানতে পারলাম, বা সেই আলট্রাসাউন্ডে গিয়ে হয়তো আমি জানতে পারলাম আমার ওই অ্যাসিম্পটোমেটিক ফাইব্রয়েড রয়েছে, তখন সেক্ষেত্রে আপনারা ট্রিটমেন্ট কিভাবে করেন আর কি? মানে তখন সময় যদি ফাইব্রয়েড থাকে আমরা কিছু করি না। আচ্ছা আচ্ছা। আনলেস এন্ড আনলেস ইট ইজ ভেরি হিউজ, কিন্তু প্রেগনেন্সি থাকাকালীন আমরা কোনোভাবেই অপারেশন করি না। এবং প্রেগনেন্সি যতই কষ্ট হোক বা যতই হোক, প্রবলেম হোক, আমরা একদম অ্যাভয়েড করি। কারণ প্রেগনেন্সির সময় যদি অপারেট করতে হয় তাহলে বাচ্চা তো ক্ষতি হতেই পারে, এবং মায়েরও মানে এত ব্লিডিং হওয়ার চান্সেস খুব বেশি থাকে। কিন্তু আর বলা হয় যে ইউট্রাইন ফাইব্রয়েড প্রেগনেন্সির সময় যে গ্রো করবে সেটা নয়। এটা খুব একটা মানে আনপ্রেডিক্টেবল, গ্রো করতেও পারে, আবার নর্মালও থাকতে পারে, শ্রিঙ্কও করে যেতে পারে। এটা পুরোপুরি ডিপেন্ড করছে মানে কেমন ভাবে, মানে তবে প্রেগন্যান্সি পিরিয়ডের যে লাইফস্টাইলটা থাকে সেটা থেকে কোনো কিছু মানে এক্সট্রা পটেনশিয়ালি কোনো রিলেশন নেই না, মানে কোনো রকম কোনো সাথে না থাকাই ভালো, এবং এটা ভীষণভাবে ব্লেসড যদি এটার সাথে কোনো সম্পর্ক না থাকে। কিন্তু হ্যাঁ, একটা প্রেশার সিমটম থাকে, কারণ বাচ্চা একটা নিজস্ব ওয়েট থাকে। তারপরে স্পেশালি 32-34 উইকসে গেলে একটা বড় টিউমার, তার সাথে বেবির একটা 2 কেজি 3 কেজির বেবি, তার সাথে একটা 1 কেজি টিউমার অনেক সময় আমরা দেখি। এবং সবসময় খুব কমন হচ্ছে একটা ডিজেনারেশন হয়, রেড ডিজেনারেশন ইন প্রেগনেন্সি বলা হয়। সেটা হচ্ছে ফাইব্রয়েডের মধ্যে প্রপার ব্লাড সাপ্লাই না যাওয়ার জন্য ওটা পচন ধরে। আচ্ছা। তো সেটা একটা খুব প্রবলেম্যাটিক ফর দ্য মাদার, খুব অ্যাংশিয়াস মানে অ্যাংজাইটি কজ করে। কিন্তু ওটার কোনো ট্রিটমেন্ট নেই, আমাদের সে ভর্তি রেখে একটু অ্যান্টিবায়োটিক্স এগুলো সাপোর্টিভ মেডিকেশন দিতে হয়। কিন্তু অ্যাজ সাচ ওগুলো কোনো ট্রিটমেন্ট হয় না। রেড ডিজেনারেশন বা যে কোনো ডিজেনারেশন ইন প্রেগনেন্সি অফ ফাইব্রয়েড, খালি ফাইব্রয়েডে যেহেতু মাসেল মানে ব্লাড সাপ্লাই রিকোয়ারমেন্ট এত বেড়ে যায় বডিতে ডিউরিং প্রেগনেন্সি, ওই ফাইব্রয়েডের মধ্যে ব্লাড না পৌঁছাতে পারার জন্য ভেতরটা পচন ধরে, ওটাকে ডিজেনারেশন বলা হয়। হ্যাঁ, মানে সেক্ষেত্রে গুরুতর তেমন কোনো সমস্যা? গুরুতর তেমন হয় না, কিন্তু পেইন হয়, মানে খুব মানে অসম্ভব ব্যথা করে। এবং অ্যাজ আ ডক্টর উই রিয়েলি কান্ট হেল্প। আমরা পেইন কিলার বা এগুলোই দিয়ে থাকতে হয়, কিন্তু খুব একটা হেল্প হয় মানে হেল্প খুব একটা করতে পারি না, আমাদের অবজারভেশনেই রাখতে হয়। তবে একদিক থেকে যে ম্যাম বারবার বলছিলেন যে এটা অনেকটাই ব্লেসড যে সেই সময় বা এরকম পজিশনে যাতে কাউকে পড়তে না হয় বা এইগুলো কাউকে ফেস করতে না হয়, কারণ ওষুধ ছাড়া সেক্ষেত্রে নিরাময়ের তো আর তেমন কোনো উপায় থাকে না। তবে আজকে ডক্টর প্লাসের এই এপিসোড এখানেই শেষ করতে হবে। আমি ম্যামকে অনেক ধন্যবাদ জানাবো। ডক্টর পারিজাত সান্যাল ছিলেন আমাদের সঙ্গে আলোচনায়, এবং তার পাশাপাশি আপনারাও আমাদের সঙ্গে ছিলেন, আগামী পর্বগুলোতেও থাকবেন। তবে হ্যাঁ, আতঙ্ক নয়, কোনো বিষয়ই নয়, সতর্ক থাকুন, সাবধানতা অবলম্বন করুন, চিকিৎসকদের পরামর্শ নিন, সুস্থ এবং হাসি খুশি জীবনযাপন করুন, অবশ্যই ডক্টর প্লাসকে সঙ্গে দিয়ে। নমস্কার।